আসসালামু আলাইকুম। আইগেস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাফিসা তাবাসসুম। কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করা হবে এই বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনলাইনে ও মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ফল জানা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানেও ফল পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফল উদ্বোধন অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের কাছে নিজ নিজ বোর্ডের ফলাফল হস্তান্তর করবেন। 9টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে 14,18,398 জন, আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় 3,04,286 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছে 1,34,660 শিক্ষার্থী। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তৃণমূলের মানুষের কাছে আশার সঞ্চয় করেছে তারেক রহমান সরকার। তবে জ্বালানি সংকট, লোডশেডিং, প্রাকৃতিক দুর্যোগের ভেতরে এইচএসসি পরীক্ষা নেয়ায় সমালোচনায় পড়ে কয়েকটি মন্ত্রণালয়। যারা প্রধানমন্ত্রীর বার্তা গ্রহণ করে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেননি, তাদের ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, রদবদল আসতে পারে মন্ত্রিসভায়। কেমন কাটল বিএনপি সরকারের 6 মাস, জানাচ্ছেন শফিক শাহীন। দীর্ঘ 15.5 বছর পর জাতির ঘাট থেকে স্বৈরাচারের জগদ্দল পাথর নেমে যায় 2024 সালের 5 আগস্ট। 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করে বিএনপি। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। মন্ত্রিসভার আকার ছোট রাখার পাশাপাশি 180 দিনের অগ্রাধিকার কর্মসূচি বেঁধে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইস্তিহার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে মনোযোগী সরকার। তবে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানির বাজারে অস্থিরতা, হামের প্রাদুর্ভাব, বন্যা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় তারেক রহমান সরকারকে। প্রধানমন্ত্রী হিসেবে ঢাউস প্রোটোকল না নেয়া, সবার আগে অফিসে গিয়ে সবার পরে অফিস থেকে বের হওয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারে মিতব্যয়ী থাকা সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে। তবে যারা প্রধানমন্ত্রীর বার্তা গ্রহণ করে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেননি, তাদের ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, রদবদল আসতে পারে মন্ত্রিসভায়। 6 মাসের পরে স্বাভাবিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার বিভিন্ন সোর্স রয়েছে, তার উপর ভিত্তি করে মূল্যায়ন হবে, স্বীকৃতি হবে। এটা তো সরকারের চলমান প্রক্রিয়া। নতুন মুখ আসবে কিনা মন্ত্রিসভায়, এগুলো তো নীতি নির্ধারণী সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রী ইখতিয়ারে রয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতি 6 মাসে কতটুকু বাস্তবায়ন করতে পারল তারেক রহমান সরকার? যেগুলো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে সরকারের, নির্বাচনী প্রতিশ্রুতিতে যেখানে এগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছিল, তার প্রত্যেকটাই কিন্তু বাস্তবায়নে সচরাচর একটা দীর্ঘসূত্রিতার প্রয়োজন হয়, একটা লম্বা সময় প্রয়োজন হয় এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখলাম এবার বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠনের পর দ্রুত গতিতে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম কার্যকর করা শুরু করেছে। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দীর্ঘ মেয়াদে জ্বালানি নিরাপত্তার দিকে এগুচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী খুব ক্লিয়ারলি বলেছেন যে আমরা সোলার বেসড এনার্জিকে প্রায়োরিটাইজ করছি, রিসাইক্লিং এবং রিনিউয়েবল এনার্জিকে আমরা প্রায়োরিটাইজ করছি। একই সাথে আমাদের ওয়েস্ট বেসড এনার্জি যেখানে সম্ভব সেটিকেও কিন্তু বিভিন্ন ধরনের স্কিম এবং প্রজেক্ট নেওয়া হচ্ছে। আমরা এনার্জি ক্রাইসিসটাকে আসলে 360 ডিগ্রি একটা সলিউশন হিসেবে দেখি, যেখানে যতগুলো সম্ভাব্য সোর্স আছে সবগুলো নিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ তৈরি করতে হবে। বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান এবং কর্মক্ষম শ্রমিকদের দেশের বাইরে পাঠানো সরকারের অগ্রাধিকার। দেশে বিনিয়োগ বান্ধব, বাণিজ্য বান্ধব নীতিমালা করা হচ্ছে। কিভাবে বাণিজ্য সম্প্রসারণ করা যায়, কিভাবে বিদেশি বিনিয়োগ আনা যায়, যার মূল ভিত্তি হয়ে উঠবে কর্মসংস্থান। একই সাথে আমাদের ইতিমধ্যে দেখেছেন যে পলিসি
অ্যাডাপ্ট করা হয়েছে, যেখানে বন্ধ কলকারখানা খুলে দেওয়া হচ্ছে, এবং বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা এক্সিস্টিং যে মার্কেট, যেখানে গত কয়েক মাস ধরে সমস্যা হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে, সেটাকে আরও কীভাবে প্রসারিত করতে পারি, ডিমান্ড ম্যাপিংয়ের কাজ করছি। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ নিয়ে আন্দোলন করছে বিরোধী দলগুলো। সরকারের সাথে বিরোধী দলগুলোর দূরত্ব কি আরও বাড়বে? দেশের সার্বভৌমত্বের প্রশ্নে অবশ্যই আমাদের একটা অটুট ঐক্যের প্রয়োজন রয়েছে। যেখানে সরকার দেশের জন্য ভালো উদ্যোগ নিচ্ছে, অবশ্যই সেটা সাধুবাদ প্রাপ্য। আবার সরকারের যেখানে ভুল রয়েছে সেখানে অবশ্যই যুক্তির সমালোচনা থাকবে, সেটাই তো স্বাভাবিক। শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে সব কিছুর বিরোধিতা করবে, এটা কারো কাম্য না। আবার বিরোধী দল হওয়ার কারণে তাদের কোনো কথা সরকার আমলে দেবে না, সেটাও কাম্য না। একটি দায়িত্বশীল সরকার হিসেবে বিএনপি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। সরকারের এই মুখপাত্র আশা করেন বিরোধী দলগুলো সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কাজে সহযোগিতা করলে জুলাই পরবর্তী বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। গণ অভ্যুত্থানে দীর্ঘ। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 জনের বাড়ি বাংলাদেশে। তাদের মধ্যে 10 জনের নওগাঁ এবং 3 জন নাটোরের। মৃত্যুর খবরে শোকে স্তব্ধ নিহতের পরিবার। ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নওগাঁর আত্রাই উপজেলার 10 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। নিহতরা হলেন পারকাসুন্দা গ্রামের জালাল উদ্দিন, ডুবাই গ্রামের সুমন হোসেন, সাগর হোসেন, হাসিবুল হাসান শুভ, মাধবপুর গ্রামের মাজিদুল ইসলাম, গঞ্জগোহালী গ্রামের মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, রুবেল হোসেন, কলিউদ্দিন প্রামাণিক এবং উদনপই গ্রামের ফরিদ শেখ। আরও 3 জনের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। তারা হলেন দিঘিরপাড় গ্রামের শামীম হোসেন, শ্রীপুর গ্রামের সাব্বির হোসেন শুভ ও মহিষডাঙ্গা গ্রামের রবিউল আওয়াল। নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে স্বজনরা। বাংলাদেশ সময়ে গতকাল দুপুরে সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসা সানিয়া এলাকার সোফা কারখানায় অগ্নিকাণ্ডে মারা যায় 16 বাংলাদেশি। তাদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরফুল হক চৌধুরী। এই মুহূর্তে নাটোরের নলডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হালিম খান। হালিম, কি পরিস্থিতি দেখছেন? নিহতদের স্বজনদের কারোর সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে? গ্রাম রয়েছে, 4 বছর আগে সেখানে রয়েছে, এখানে রয়েছে, মোটা অঙ্কের ঋণ করেছিল। তাদের প্রত্যেক ভিটার যে বাড়িঘর সেটা করুণ অবস্থা। 2 বছর আগে তাদের বিয়ে হয়েছিল, বউটা তারা ঘরে উঠাতে পারেনি। তাদের পরিবারের এখন শুধু আহাজারি যে তারা কিভাবে এই ঋণের টাকা শোধ করবে, কিভাবে তারা তাদের সেই নববিবাহিত স্ত্রীকে কিভাবে সান্ত্বনা দিবে, এবং সেই তার যে স্ত্রী সেও একজন এতিম ঘরের কন্যায়। পরিবার এখন দিশাহারা। মূলত তারা কিভাবে ঋণ শোধ করবে, এবং তারা চায় যে দ্রুত যাতে তাদের লাশটা দেশে ফিরে আসে এবং তারা যেন সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পায়। একই অবস্থা আমাদের যে দিঘিরপাড় গ্রামের যে আছে দিঘিরপাড় গ্রামের যে শামীম হোসেন আছে, সেই শামীম হোসেনের পরিবারেরও একই অবস্থা। তারাও ঋণ করে পাঠিয়েছিল সৌদি আরবে। এবং মহিষডাঙ্গা গ্রামের যে রবিউল আওয়াল, তাদেরও একই অবস্থা। অর্থাৎ এই 3 পরিবার প্রত্যেকেই কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তারা তাদের ভাগ্যে পরিবর্তনের আশায়, পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় তারা কিন্তু এই বিদেশে পাড়ি জমিয়েছিলেন। এবং সেখানকার এই যে রিয়াদের যে সোফা কারখানায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের সকলের খুব স্বপ্ন, আগামী দিনের সমস্ত স্বপ্ন একেবারে আগুনের সঙ্গে অঙ্গার হয়ে গেছে। নাফিসা, জানছিলাম সৌদিতে নিহতদের স্বজনদের খবর। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।